গুড মর্নিং স্টুডেন্টস। আজকে শুরু করতে চলেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব। দেখো, একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সংযোজিত হয়েছে এই প্রবন্ধ। দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব আলোচনা নিয়ে আজকের এই ক্লাস আমি শুরু করতে চলেছি। দেখো, প্রথম পর্ব প্রথমে বলে দিই যে প্রথম পর্বের যে প্রশ্নোত্তর পর্ব সেটা তোমরা কিন্তু সার্চ করে দেখে নেবে। আমি কিন্তু তোমাদের প্রবন্ধের সম্পূর্ণ ক্লাস নিয়ে নিয়েছি, আর প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্ব নিয়ে নিয়েছি। আজকের ক্লাস দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন দেখো, বিড়াল প্রবন্ধের কটি অংশ? বিড়াল প্রবন্ধের কটি অংশ? উত্তর তিনটি অংশ। দেখো, প্রবন্ধ যখন পড়বে তখন দেখবে আমি যখন পড়িয়েছি ওখানে 1, 2, 3 করে কিন্তু দেওয়া আছে, ভাগ করা আছে প্রবন্ধের। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? এ কথা কে বলেছে? উত্তর হবে মার্জার সুন্দরী বা বিড়াল। পরের প্রশ্ন, চোর অপেক্ষা অধার্মিক কারা? চোর অপেক্ষা অধার্মিক কারা? উত্তর যারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তারা। যারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তারা হচ্ছেন অধার্মিক। চোর অপেক্ষা অধার্মিক। পরের প্রশ্ন দেখো, চুরির পর অধর্ম চোরের না হয়ে কার হয়? চুরির পর অধর্ম চোরের না হয়ে কার হয়? উত্তর হবে কৃপণ ধনীর। উত্তর হবে কৃপণ ধনীর। পরের প্রশ্ন, বিড়াল কোথায় ম্যাও ম্যাও করে বেড়ায়? বিড়াল কোথায় ম্যাও ম্যাও করে বেড়ায়? উত্তর হবে প্রাচীরে প্রাচীরে। উত্তর হবে প্রাচীরে প্রাচীরে। পরের প্রশ্ন, তবে আমার বেলা লাঠি কেন? কার কথা? তবে আমার বেলা লাঠি কেন কার কথা? উত্তর হবে বিড়ালের কথা। পরের প্রশ্ন দেখো, তেলা মাথায় তেল দেওয়া কোন জাতির রোগ? তেলা মাথায় তেল দেওয়া কোন জাতির রোগ? উত্তর হবে মনুষ্য জাতির রোগ। একটা কথা বলে রাখি তোমাদের, যদি এমসিকিউ এ প্রশ্ন আসে তাহলে তোমরা তো এইখানে উত্তরগুলো পড়ে রাখছো। আশা করব যে তোমরা এমসিকিউ যখন প্রশ্ন আসবে তখন তোমরা ঠিক উত্তরে বা সঠিক উত্তরে তোমরা ক্লিক করতে পারবে। আর পরের প্রশ্ন দেখো, এবার শতরঞ্জ খেলোয়াড় বা শতরঞ্জ বলি না আমরা, শতরঞ্জ খিলাড়ি, ওই শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় কে হবে? শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় কে হবে? উত্তর হবে বিড়াল। উত্তর হবে বিড়াল। দেখো, বিড়ালের মুখ থেকেই কিন্তু এই কথাটা বেরিয়েছে, এবং মার্জার সুন্দরী বা বিড়াল, এখানে মার্জার বলতে এখানে বিড়ালের কথা বলা হয়েছে। সেই বিড়াল যে বলছে যে সেই বিড়াল বলছে প্রাবন্ধিককে যে সে হয়তো গৃহ মার্জার হিসেবে জায়গা পাবে, বা কখনো হয়তো কোনো এক বৃদ্ধের গৃহিণীর ঘরে সে হয়তো পোষ্য হিসেবে জায়গা পাবে, অথবা হয়তো সে তাদের শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় একটা বিশেষ স্থান দখল করে থাকবে। কেউ একজন শতরঞ্জ খেলবে, কোনো এক ধনী ব্যক্তি, তার পাশে মার্জার বসে থাকবে। সেই জায়গায় যখন সে পৌঁছাবে তখন সে ওই জায়গাগুলোতে সেই স্থানগুলো কুড়োবে। সেই জন্যই বলেছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় কে হবে? উত্তর হবে বিড়াল। পরের প্রশ্ন দেখো, তবেই তাহার পুষ্টি। কার পুষ্টির কথা বলা হয়েছে? তবেই তাহার পুষ্টি, কার পুষ্টির কথা বলা হয়েছে? উত্তর হবে বিড়ালের পুষ্টির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। কাদের কথা বলা হয়েছে? প্রকৃতপক্ষে এখানে কাদের কথা বলা হয়েছে?
উত্তর হবে দরিদ্র ভারতবাসীর কথা বলা হয়েছে। তোমরা একটুখানি তোমরা প্রশ্নটা একটুখানি চেঞ্জ করে নাও তো। এইখানটা লিখবে যে প্রকৃতপক্ষে কাদের কথা বলা হয়েছে। এইখানে দেখো মার্জারের মুখ থেকে তো কথাগুলো বের করা হচ্ছে, বুঝতে পেরেছো? মার্জার এই কথাগুলো বলছে, তো সেই ক্ষেত্রে মার্জার যদি কথাগুলো বলে থাকে, মার্জার এখানে প্রতীক হয়ে বা প্রতিনিধি হয়ে উঠেছে কার? আমি আগেই বলেছি ক্লাসে পড়ানোর সময় যে দরিদ্র ভারতবাসীর প্রতিনিধি হয়ে উঠেছে বা দরিদ্র মানুষের প্রতিনিধি হয়ে উঠেছে বা প্রতীক হয়ে উঠেছে। যারা খেতে পাচ্ছে না, ধনী ব্যক্তিরা তাদেরকে বঞ্চিত করছে, তাদের কথা, সমাজের এক শ্রেণীর মানুষ যারা, তাদের কথা বলা হয়েছে। এখানে সমাজের দু শ্রেণীর মানুষ, এক হলো ধনী আর এক হলো দরিদ্র, সেই দরিদ্রদের কথা এখানে বলা হয়েছে। তাহলে প্রকৃতপক্ষে কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে দরিদ্র ভারতবাসীর কথা বলা হয়েছে বা দরিদ্র মানুষের কথা বলা হয়েছে, দেশের দরিদ্র মানুষের কথা বলা হয়েছে। একটা অবলিক দিয়ে তোমরা এইটা করে নেবে যে এই যে একটা অবলিক দেবে এইখানে করে নেবে, কি নেবে? যে দেশের দরিদ্র মানুষের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা এটা করে নেবে। প্রত্যেকে কিন্তু এটা ঠিক করে নেবে যে এখানে দরিদ্র ভারতবাসীর কথা বা দেশের দরিদ্র মানুষের কথা বলা হয়েছে। খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি তোমরা বলো দেশের দরিদ্র মানুষের কথা। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত কার ছদ্মনাম? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কমলাকান্ত, এবং কমলাকান্তের দপ্তর বলে ওনার একটা প্রবন্ধ গ্রন্থ আছে যে আর অন্তর্গত হলো এই বিড়াল প্রবন্ধ। তাতে 11টা, টোটাল 11টা প্রবন্ধ আছে। তার মধ্যে একা কে গায়, তারপর দেখো মনুষ্য ফল, তারপর আছে আরও অনেক কিছু, বিড়াল অনেক আছে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু বিড়াল হচ্ছে একটা অন্যতম প্রবন্ধ, কমলাকান্তের দপ্তর থেকে কিন্তু নেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, কে আফিমখোর? কে আফিমখোর? উত্তর হবে কমলাকান্ত। কে আফিমখোর? উত্তর হবে কমলাকান্ত। আচ্ছা, কে আফিমখোর? উত্তর হবে কমলাকান্ত। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, প্রবন্ধটি কোথা থেকে গৃহীত? প্রবন্ধটি কোথা থেকে গৃহীত? একটু আগেই তোমাদের আমি বলে দিয়েছি, উত্তর হবে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এই কমলাকান্তের দপ্তর কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই লেখা। ঠিক আছে, কার দোষে দরিদ্র চোর হয়? পরের প্রশ্ন, কার দোষে দরিদ্র চোর হয়? উত্তর হবে ধনীর দোষে দরিদ্র চোর হয়। ধনীর দোষে কিন্তু দরিদ্র চোর হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 15। থামো থামো মার্জার পণ্ডিত, এই উক্তি কার? থামো থামো মার্জার পণ্ডিত, এই উক্তি কার? উত্তর প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটা কিন্তু প্রাবন্ধিক হবে, খটা তুলে তোমরা প্রাবন্ধিক করে নেবে। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরের প্রশ্ন দেখো, প্রাবন্ধিকের ভাষায় মার্জারের কথাগুলো কেমন? প্রাবন্ধিকের ভাষায় মার্জারের কথাগুলো কেমন? উত্তর হবে সোশিয়ালিস্টিক। উত্তর হবে সোশিয়ালিস্টিক। পরের প্রশ্ন দেখো, সমাজের ধন বৃদ্ধির অর্থ কী? সমাজের ধন বৃদ্ধির অর্থ কী? উত্তর হবে ধনীর ধন বৃদ্ধিকে সমাজের ধন বৃদ্ধি বলা হয়েছে। উত্তর হবে ধনীর ধন বৃদ্ধি। পরের প্রশ্ন, বিচারক চোরকে শাস্তি স্বরূপ কত দিবস উপবাস করতে হবে বলে মার্জার বলেছে? ভালো করে প্রশ্ন পড়ে উত্তর দেবে। বিচারক যে হবে সে চোরকে শাস্তি স্বরূপ কত দিবস উপবাস করতে হবে বলে
মার্জার বলেছে? উত্তর হবে 3 দিবস। উত্তর হবে 3 দিবস। আচ্ছা, তোমাদের দেখো এখানে এই যে থামো থামো মার্জার পণ্ডিতে, এখানটা কিন্তু একটুখানি ঠিক করে নেবে। থামো থামো অর্থাৎ থামোটা ময় ওকা হবে না, ম হবে। মার্জার পণ্ডিত তে হবে, এইখানটা তে হবে। হ্যাঁ, দেখবে বইয়ে আছে থামো থামো মার্জার পণ্ডিতে। এইটা হবে, একটু ঠিক করে নিও। আর হ্যাঁ, এইখানে একটু প্রশ্নটা ঠিক করবে। কোন প্রশ্নটা দেখো, আমি যখন পড়িয়েছি, তোমরা যখন পড়বে নিজেরা দেখতে পাবে ওখানে আছে বিচারককে কিন্তু বলেছিল যে বিচারক সে কিন্তু উপবাস করবে 3 দিন। যে চোরকে তো উপবাস চোরকে তো শাস্তি দেওয়া হয়, কিন্তু এবার দেখো চোরকে যখন শাস্তি দেওয়া হয়, এবার বিচারককেও কিন্তু শাস্তি দেওয়া হবে। কেমন শাস্তি দেওয়া হবে? বিচারককেও কিন্তু 3 দিন উপবাসে থাকতে হবে, বুঝতে হবে যে তার খিদের জ্বালাটা কেমন। সেই জন্য বলা হচ্ছে যে দরিদ্র মানুষ বাধ্য হয়ে কোনো এক ধনী ব্যক্তির গৃহে ঢুকে খাদ্যের জন্য চুরি করে, তাকে তো চোর সাব্যস্ত করা হচ্ছে, তাকে তো চোর বলে অপবাদ দেওয়া হচ্ছে, চুরির অপবাদ দেওয়া হচ্ছে, তাই তো? যেমন মার্জারকে প্রাবন্ধিক দিয়েছে, প্রাবন্ধিক মার্জারকে চুরির অপবাদ দিয়েছেন, কারণ সে দুধ চুরি করে খেয়েছিল। সেই জন্য মার্জারের মুখ দিয়ে প্রাবন্ধিক কথাগুলো বলাচ্ছেন, বা মার্জার এখানে ওই দরিদ্র মানুষের প্রতিনিধি হয়ে উঠেছে। সে বলছে যে যে বিচারক, সে যদি মানে যে ধনী ব্যক্তি, সে তো চোর বলছে, সেই বিচারক এখানে তাকে যদি 3 দিন উপবাস করতে বলা হয়, তাহলে দেখা যাবে সে কিন্তু পারবে না। সেই জন্য সে মার্জার আবার বলেছে যে কমলাকান্তকে যেন, কমলাকান্ত যদি উপবাসে থাকে, সে কিন্তু নসিরাম বাবুর ভাণ্ডারে গিয়ে মানে উঁকি মারবেই মারবে। মানে কমলাকান্ত অর্থাৎ প্রাবন্ধিককে মার্জার এই কথাগুলো বলেছে। তাহলে এখানে প্রশ্নটা তোমরা একটু ঠিক করে নেবে। বলতে হবে যে যে বিচারক চোরকে শাস্তি স্বরূপ, যে বিচারক চোরকে শাস্তি দেবে, যে বিচারক চোরকে শাস্তি দেবে, ঠিক আছে, যে বিচারক চোরকে শাস্তি দেবে তার তার কত দিবস উপবাসের কথা মার্জার বলেছে? তার কত দিবস উপবাসের কথা মার্জার করতে হবে বলেটা কেটে দাও। হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি প্রশ্ন, তোমরা প্রত্যেকে কিন্তু ঠিক করে নেবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। যে বিচারক চোরকে শাস্তি দেবে তার কত দিবস উপবাসের কথা মার্জার প্রবন্ধে বলেছে বা মার্জার বলেছে, ঠিক আছে? উত্তর হবে 3 দিবস। উত্তর হবে 3 দিবস। প্রত্যেকে প্রশ্নটা ঠিক করে নেবে, প্রশ্ন ঠিক করে নেবে। যে বিচারক চোরকে শাস্তি দেবে তার কত দিবস উপবাসের কথা মার্জার বলেছে? উত্তর হবে 3 দিবস। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কার ভাণ্ডার ঘরে কমলাকান্ত ধরা পড়বে? ওই যে বললাম যে কমলাকান্ত প্রাবন্ধিকও ছিল, ধনী ব্যক্তির স্বরূপ হয়েছেন এখানে উনি। উনি যদি মানে উপবাসে থাকেন, তাহলে কিন্তু তার কমলাকান্ত কোথায় ধরা পড়বে? নসিরাম বাবুর ভাণ্ডারে। তাহলে উত্তর হবে নসিরাম বাবুর। 20 নম্বর প্রশ্ন দেখো, মার্জারকে প্রাবন্ধিক কি পরিত্যাগ করে কিসে মন দিতে বলেন? মার্জারকে প্রাবন্ধিক কি পরিত্যাগ করে কিসে মন দিতে বলেন? উত্তর হবে দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মাচরণে মন দিতে বলেছেন। দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মাচরণে মন দিতে বলেছেন। চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে। মার্জারকে প্রাবন্ধিক কি কি বই দিতে চেয়েছিলেন? মার্জারকে প্রাবন্ধিক কি কি বই দিতে চেয়েছিলেন? উত্তর হবে নিউম্যান ও পার্কারের বই দিতে চেয়েছিলেন। বলেছেন দেখবে একটা জায়গায় আছে যে নিউম্যান ও পার্কারের গ্রন্থ আমি তোমাকে দিতে পারি, তুমি আসবে, কিন্তু প্রসন্ন ছানা দেবে, তোমাকে জলযোগের নিমন্ত্রণ জানাচ্ছি, তুমি আসবে, তুমি আর আমি একত্রে একসঙ্গে বসে আমরা খাবো, তুমি জলযোগে ছানা খাবে। তখন মার্জার বিদায় নিল এই বলে, কি বলে বিদায় নিল? যে হাঁড়ির খবর জানার প্রয়োজন নেই বলে এমন একটা কথা আছে বলে সে বিদায় নিল। এইভাবে মার্জারকে প্রাবন্ধিক আলোকে নিয়ে এলো। কিভাবে দেখো, মার্জারকে প্রাবন্ধিক কি কি আলোকে নিয়ে এলো বলতে সে তার দলে তাকে টেনে নিল, অর্থাৎ মার্জার আবার
ওই বাড়ির প্রাবন্ধিক অর্থাৎ কমলাকান্তের গৃহপোষ্য হয়ে গেল। এইভাবেই ধনী ব্যক্তিরা কিন্তু দরিদ্র কেন অন্যান্য যে সমস্ত তার গোত্রীয় যারা থাকতো তাদেরকে দলে টানতো এবং দলে টেনে কিন্তু দল ভারী করতো। তাহলে এই দিকের পাল্লা কমে যাবে, দলের পাল্লা কমে যাবে, ভারিত্ব কমে যাবে, তাদের দল ভারী হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সমাজটা ছিল এই রকম, সমাজের প্রেক্ষিতটা ছিল এই রকম, ঠিক আছে? এবার দেখো এখানে আমি তোমাদের বললাম যে নিউম্যান ও পার্কারের বই দিতে উনি চেয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, জলযোগের জন্য প্রাবন্ধিক, এবার দেখো মার্জার একটু উন্নত শ্রেণীতে চলে গেল, তাই তো? একদম যে খেতে পেত না সে তাদের দলে পড়ে গেল, অর্থাৎ যখন সে একটু উচ্চ স্থানে চলে গেল তখন সে কিন্তু ধনী ব্যক্তিদের দলে গিয়ে ভিড়ল এবং সে কিন্তু বড় বড় মিঠাই বা মন্ডা খাবে না, তাকে ছানা দেওয়া হবে। বুঝতে পেরেছো? যেটা আমি তোমাদের ক্লাসে বুঝিয়েছি। তো সে তাদের দলে গেল। আর এই দিকের দল দরিদ্র বলে যাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছিল, তাদেরকে কিন্তু আলাদা সারিতে করে দেওয়া হলো। এবার যারা দরিদ্র বলা হচ্ছে তাদেরকে এমনিও তোমার দরিদ্র, অর্থনৈতিক দিক থেকে দরিদ্র, তাদেরকে তো মানে ছুতোই না বা তাদেরকে তো কাছেই ছায়াই মারাতে দিত না। আর যারা ধরো সমাজের অনেক শ্রেণী ছিল, তো যারা একদম তেল দিয়ে থাকতে পারতো না, যাকে বলে তেল দেওয়া, সেই তেল দেওয়া যারা করতো না তাদেরকে একদমই দূরে সরানো থাকতো। আর যারা তেল দিয়ে থাকতো জমিদারদের, তাদেরকে দলে ভিড়িয়ে নিত বা দলে টেনে নিত। তো সেই জায়গায় কিন্তু সেই মার্জার হয়ে গেল কিন্তু প্রাবন্ধিকের দলে। তো সেই শেষ পর্যন্ত তাকে টেনে নেওয়া গেল। জলযোগের জন্য প্রাবন্ধিক মার্জারকে কি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল? উত্তর হবে ছানা। এখানে হবে, এটা তোমরা প্রত্যেকে একটু ঠিক করে নাও, এটা কিন্তু হবে জানিয়েছিলেন। হ্যাঁ, জানিয়েছিলেন। জলযোগের জন্য প্রাবন্ধিক কি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন? উত্তর হবে ছানা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, শেষ পর্যন্ত কাকে প্রাবন্ধিক আলোকে নিয়ে এসেছিলেন? শেষ পর্যন্ত কাকে প্রাবন্ধিক আলোকে নিয়ে এসেছিলেন? উত্তর হবে মার্জার সুন্দরীকে। এই গেল আজকের প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করছি তোমরা বিড়াল প্রবন্ধ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বা যারা পড়ছো তোমরা বিড়াল প্রবন্ধ স্কুল সার্ভিস কমিশনের জন্য যেহেতু নতুন প্রবন্ধ এখানে তোমাদের সংযোজিত হয়েছে, সেই কারণে আমি আজকে তোমাদের দ্বিতীয় পর্বের আলোচনায় প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম। আর সেরকম কিছু প্রশ্ন এই প্রবন্ধ থেকে আসবে না, উত্তর সহযোগে আলোচনা আজকে শেষ হলো। আর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমি দু এক কথা, এখানে কিছু তথ্য আছে তোমাদের বইয়েই আছে। দেখো এটা কিন্তু পড়ে রাখতে হবে। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 1894 ওনার মৃত্যু হয়েছে 8ই এপ্রিল। ইনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছে বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসাবে গণ্য করা হয়, তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে এছাড়া সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তৎকালীন সময়ের প্রথা ও সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আর্থসামাজিক পটভূমিকা এবং এই পটভূমিকাই বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট। তাহলে এই গেল বঙ্কিমচন্দ্রের। যখন তোমাদের বড় প্রশ্ন আসবে তখন কিন্তু তোমাদের এইটা আসবে যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট কি, এরকম আসতেও পারে নাও আসতে পারে। তবে টেক্সট থেকে যে বড় বড় প্রশ্নগুলো আসবে সেগুলো আমি তোমাদের বলবো, পিডিএফে তোমরা কালেক্ট করে নিও, তার জন্য আমার
সাথে যোগাযোগ তোমাদের করতে হবে। যোগাযোগের নম্বর আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা যোগাযোগ করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলেই তোমরা পিডিএফে বড় বড় নোটসগুলো পেয়ে যাবে। আর যদি একান্তই তোমরা পড়তে ইচ্ছুক থাকো কেউ, তাহলে ওই নাম্বারেই যোগাযোগ করে নিও। ব্যাস, আচ্ছা, এই গেল আমার প্রশ্নোত্তর পর্বের আলোচনা। আজকে আমার বিড়াল থেকে ক্লাস নেওয়া শেষ হলো। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। ক্লাসগুলো আমি যা যা প্রশ্ন ঠিক করার আমি সেগুলো ঠিক করে তোমাদের পড়িয়ে দিলাম। আর তোমরা একটুখানি যেগুলো মিস্টেক ছিল সেগুলো ঠিক করে নিও, ঠিক করে পড়ো। আচ্ছা, এই গেল আজকের আলোচনার ক্লাস। পরের ক্লাসে থাকবে অন্য একটা কোনো কবিতা বা প্রবন্ধের আলোচনা একাদশ শ্রেণীরই ওপর। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।